ধূপগুড়িতে পৌঁছে সুপ্রকাশ মজুমদারের পুরনো বাড়ির ঠিকানা খুঁজে পেতে খুব বেশি অসুবিধে হলো না। আমবাড়ি চা বাগান নামটা নাইটি পরা ভদ্রমহিলার মুখে একবার শুনেছিল ঝিনি, সেটাই মনে করে রেখে দিয়েছিল। ওই আমবাড়ি চা বাগানে যেতেই খোঁজ পাওয়া গেল সুপ্রকাশ মজুমদারের আদি বাড়ির। চারপাশে সবুজ চা বাগান, ভীষণ সুন্দর জায়গা। এই প্রথম বাড়ির বাইরে এত দূরে তার একটা এক্সাইটমেন্ট ছিলই, কিন্তু সেটা নানান ঘটনায় ভুলে যেতে বসেছিল ঝিনি। এই আমবাড়িতে এসে মন ভরে গেল, ভুলে যেতে ইচ্ছে করলো কোন ঘটনার জন্য এখানে এসেছে তারা। মনে হলো চারপাশটা একটু ঘুরে দেখলে ভালো হয়, কিন্তু সেটা বলা যাবে না এই মুহূর্তে। সুপ্রকাশ মজুমদারের বাড়ি বলতে দুজন মহিলা, বেশ কিছুটা জায়গার উপর একটি দোতলা বাড়ি। তার সামনে এনে দাঁড় করিয়ে দিল ঝিনি আর দিব্যজ্যোতিকে। বাড়ির সামনে দাঁড়িয়ে ডাকাডাকির পর বাড়ির ভেতর থেকে একটি 18-19 বছর বয়সী মেয়ে বেরিয়ে এলো। তারপর সুপ্রকাশ মজুমদারের নাম শুনে বাড়ির ভেতরে চলে গেল। ফিরে এলো এক বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে নিয়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে ঝিনি আর দিব্যজ্যোতিকে দেখে বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এলো। তারপর জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? আত্মবিশ্বাসের গলায় দিব্যজ্যোতি বলল, সুপ্রকাশ মজুমদারকে। আমাদের বলা হয়েছে আগে তিনি এখানেই থাকতেন। বৃদ্ধ ভদ্রলোক কিছুক্ষণ দিব্যর দিকে তাকিয়ে থেকে বলল, কি দরকার? দিব্য বলল, সে কথা তাকেই বলবো। ভদ্রলোক এবার কিছু বলতেই যাবে তার আগে ঝিনি বলে উঠল, আসলে আমরা তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তাকে খুঁজে পাইনি। তার ছেলে বা বউ কাউকেই পাইনি। জলপাইগুড়ির বাড়িতে কেউ নেই, তাই এই বাড়িতে এসেছি। আপনি কি বলতে পারবেন এই ফ্যামিলির লোকজন সব কোথায় গিয়েছে বা কবে আসবে? মিথ্যে কথা বলল ঝিনি, সেটা বুঝতে পেরেই ঝিনির দিকে তাকালো দিব্যজ্যোতি। মিথ্যে বলতে মেয়েটার মুখে এতটুকু আটকায় না। বৃদ্ধ ভদ্রলোক এবার ঝিনির দিকে তাকিয়ে বলল, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমার পায়ের শিরার প্রবলেম আছে। তোমাদের সমস্যা না থাকলে ভেতরে এসে বসো, কথা হবে। দিব্যজ্যোতি ঝিনি বাড়ির ভেতরে এলো। গেট পেরিয়ে কিছুটা জায়গা, তারপরে ছোট্ট বারান্দা পেরোতেই বৈঠকখানার ঘর। ছোট ঘর, সোফা, বুক, শেলফ দিয়ে ভরা। সোফার ওপরে বসলো দিব্যজ্যোতি আর ঝিনি। তাদের মুখোমুখি এসে বসলো ভদ্রলোক। দিব্যর দিকে তাকিয়ে বলল, আমার নাম দিবাকর চক্রবর্তী, সুপ্রকাশ আমার বন্ধু। তারপরে দিব্যজ্যোতি আর ঝিনির দিকে তাকিয়ে বলল, তোমরা আমার নাতি নাতনির বয়সী, তাই তুমি করেই বলছি। ঝিনি সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই তুমি করে বলুন। এবার দিবাকর বলল, সুপ্রকাশকে তোমরা কিভাবে চেনো? ঠিক কি দরকারে তার খোঁজ করছো? এবার ঝিনি আর দিব্যজ্যোতি পরস্পর দৃষ্টি বিনিময় করলো। ঠিক এই সময় দিবাকর ঝিনির দিকে তাকিয়ে আবার বলল, ওর ছেলে ওই সঞ্জয় আবার কোনো কাণ্ড ঘটিয়েছে নাকি? সঙ্গে সঙ্গে গলা পাল্টে ঝিনি বলল, আপনি একটু আমাকে হেল্প করুন। আমার আর সঞ্জয়ের অনেক দিনের সম্পর্ক, কিন্তু কোনোভাবেই ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আবার আরেকটা চূড়ান্ত মিথ্যে কথা। কি সাংঘাতিক মেয়ে, একটার পর একটা মিথ্যে বলে চলেছে অবলীলায়। বিস্ময় নিয়ে ঝিনির দিকে তাকিয়ে রইল দিব্য। দিবাকর চক্রবর্তী বলল, যখনই তোমরা সুপ্রকাশের নাম বলেছ তখনই আমি ভেবে নিয়েছি এই রকমই একটা কিছু হবে। এই ছেলেটা সুপ্রকাশকে বাঁচতে দেবে না। সুপ্রকাশের বড় ছেলে আজ বেঁচে থাকলে মানুষের মতো মানুষ হতো, ঈশ্বর ওকে নিয়ে নিল। দিব্যজ্যোতি জিজ্ঞেস করলো, সুপ্রকাশ মজুমদারের 2 ছেলের এক ছেলে বেঁচে আছে, আরেক ছেলে মৃত? দিব্যজ্যোতির দিকে তাকালো দিবাকর। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কে? তুমি কি সুপ্রকাশের আত্মীয়? এবার থতমত খেয়ে গেল দিব্যজ্যোতি, কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ঠিক সেই সময় ঝিনি আবার বলে উঠল, ও আমার বন্ধু, সঞ্জয়কে খুঁজতে জলপাইগুড়ি আসছি, তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। বুঝতেই তো পারছেন এই বাজারে একটা মেয়ে একা কি করে পারবো, তাই হেল্প নিতে হয়েছে। দিবাকর বলল, আচ্ছা বেশ। আমি এই কারণেই বললাম কারণ সুপ্রকাশের মুখের সঙ্গে তোমার এই বন্ধুর মুখের মিল আছে। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে ঝিনি বলল, তাহলে ওদের কোথায় পাবো আপনি বলতে পারবেন না, তাই তো? দিবাকর বলল, দেখো মেয়ে, তুমি সঞ্জয়ের মধ্যে কি দেখেছো আমি জানি না। ছেলেটা দেখতে ভালো, এছাড়া ওর আর কোনো গুণ নেই। একেবারে পলাশ ফুল, শুধু চেহারাটাই হয়েছে। সব রকম খারাপ দোষ আছে ওর, এমনকি বাবা মায়ের গায়ে হাত তোলা পর্যন্ত। এবার অদ্ভুতভাবে কাঁদতে শুরু করলো ঝিনি। কাঁদতে কাঁদতে বলল, কে আপনি? কি বলছেন? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমার বিরাট ক্ষতি হয়ে গেল, আমি ওকে খুব ভালোবাসি। দিবাকরের চোখে স্নেহ ফুটে উঠল। এবার বাড়ির ভেতর থেকে সেই বাচ্চা মেয়েটি 1 গ্লাস জল সঙ্গে 2টো প্লেটে মিষ্টি এনে রাখলো দিব্য আর ঝিনির সামনে। ঝিনি বলল, আচ্ছা ওরা এই বাড়িটা বিক্রি করে দিয়েছিল কেন?
দিবাকর বলল, অত বড় অ্যাক্সিডেন্ট, গোটা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ওর স্ত্রী বহু কষ্টে প্রাণে বেঁচেছে। বড় ছেলেটা তো বাঁচলই না, ছোট ছেলেটা আমাদের বাড়িতেই সেই সময় ছিল, তাই বেঁচে গেছে। এই বাড়িতে আর থাকে কি করে বলো? বউয়ের পেছনে তখন অনেক খরচ খরচা, টাকা পয়সারও দরকার হয়ে পড়েছিল সম্ভবত, সেই কারণেই বাড়ি বিক্রি করে চলে গিয়েছে। দিব্যজ্যোতি বলল, আপনি ওনার স্কুলের বন্ধু ছিলেন? দিবাকর চক্রবর্তী এবার অদ্ভুত একটা কথা বলল, না না, ও তো বিয়ে করে এখানে এসে বাড়ি করলো। সুপ্রকাশ আদতে কলকাতার ছেলে, বাবা মায়ের অমতে বিয়ে করেছিল। ওরা বিশাল পয়সাওয়ালা ছিল, কলকাতায় বড় ব্যবসা। বাড়ির মেড সার্ভেন্টকে বিয়ে করেছিল বলে মেনে নিতে পারেনি কেউ, তাই ও নিশাকে নিয়ে চলে এসেছিল এখানে। নিশা ছিল বাঙালি। আচমকা দিব্যজ্যোতি প্রশ্ন করল, কলকাতায় কিসের ব্যবসা ছিল ওনাদের? দিবাকর বলল, বাড়ির কথা আলোচনা করতে চাইতো না, জিজ্ঞেস করলেও বলতো না কিছু। বলতো, আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে, আমার মা আমার মুখ দেখবে না কখনো, আমার দাদা আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলেছিল। সেই পরিবারকে আমি ভুলে যেতে চাই। ও কখনো কিছু বলেনি, তাই এর বেশি আমিও জানি না। দিব্য জিজ্ঞেস করলো, তার মানে ওনার এক ভাই ছিল? এবার দিবাকর দিব্যজ্যোতির দিকে তাকিয়ে বলল, সঞ্জয়ের পরিবার নিয়ে তোমার তো ইন্টারেস্ট কেন? সত্যি কথা বলো তো, তোমরা ঠিক কি জানতে এখানে এসেছো? ঝিনি বলল, আপনাকে সত্যি কথাই বলেছি, সঞ্জয়ের জন্যই এসেছি আমরা। ডিটেলস জানলে আমাদের নিজেদের সুবিধা হবে। আমরা পুলিশকে কোনো কিছু জানাতে চাইছি না। সঞ্জয় আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছে, তাই জন্য আমরা সব খবর কালেক্ট করছি, যদি কোথাও থেকে কিছু পাওয়া যায়। দিবাকর বলল, সুপ্রকাশের ভাই ছিল সেটা ওর কাছেই গল্প শুনেছি, বাদ বাকি আর জানি না। দিব্য বলল, সুপ্রকাশ মজুমদারের বাড়ি আপনারা কিনেছেন, তার মানে এই বাড়িটাই ছিল সুপ্রকাশ মজুমদারের? দিবাকর বলল, না না, সেই বাড়ি পুরো ছাই হয়ে গেছে। বাড়ির ভেতরে আর কিছু ছিল না। ওর বউ জানলা দিয়ে লাফ দিয়ে পড়ে বেঁচেছিল। সুপ্রভাস সেদিন কলকাতায় ছিল, তাই বেঁচেছে। বড় ছেলেটা বাড়ির ভেতরেই ছিল, তার চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। দিব্য জিজ্ঞেস করলো, আগুন কিভাবে লেগেছিল? দিবাকর বলল, সে এক অতি আশ্চর্য ঘটনা। সেদিন সন্ধ্যে থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছিল, আকাশ মেঘলা ছিল। আমার বাড়ির দরজা জানলা বন্ধ করে রেখেছিলাম, তাই সুপ্রকাশ কলকাতায় গিয়েছিল কোনো দরকারে। সঞ্জয় তাই আমাদের বাড়িতে ছিল। নিশা রান্না করে ছেলেকে নিয়ে যাবে বলেছে। আমার বউ তখন প্রেগনেন্ট, সে ঘুমোচ্ছিল তার ঘরে। সঞ্জয়কে নিয়ে আমি টিভি দেখতে বসেছিলাম। টিভির সাউন্ড জোরে ছিল বলেই হয়তো শুনতে পাইনি। হঠাৎ আগুনের আলোর ঝলকার জানালার কাছের ওপাশে দেখতে পেয়ে বেরোলাম। একটা আওয়াজ পর্যন্ত হয়নি, কেউ একটা চিৎকার করেনি। আমি চিৎকার করে প্রতিবেশীদের ডাকলাম, প্রত্যেকেরই একই কথা, জানলা দরজা বন্ধ ছিল, তাই কেউ বুঝতে পারেনি। জানলার নিচের নালিতে নিশাকে পাওয়া গেল, তবে অনেকটাই জ্বলে গিয়েছিল শরীরের। পরের দিন সুপ্রকাশ কলকাতা থেকে ফিরে সব জানতে পারলো। এই ধাক্কা সামলাতে পারিনি, এবারই বিক্রি করে চলে গেল জলপাইগুড়ি। তারপর আর আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। সুপ্রকাশ নিজেও চাইছিল না চেনা পরিচিত কোনো মানুষের সঙ্গে আর যোগাযোগ রাখতে। হোটেলে ফিরে এলো দিব্যজ্যোতি আর ঝিনি। ঘড়িতে এখন রাত 8:30। গোটা রাস্তা গাড়িতে ঝিনির সঙ্গে একটাও কথা বলেনি দিব্যজ্যোতি। কথা বলার পরিস্থিতি ঝিনিরও ছিল না। দিবাকর চক্রবর্তী যা বলল তাতে গল্পের একটা অন্য দিক খুলে গেল চোখের সামনে। গল্পের মধ্যে এই রকমের একটা টুইস্ট থাকতে পারে স্বপ্নেও কল্পনা করেনি ঝিনি। তার মানে ঘটনাটা এই রকম দাঁড়ালো যে সুপ্রকাশ মজুমদার সম্ভবত সত্যি সত্যি দিব্যজ্যোতির কাকা বা জ্যাঠা, যিনি খুন হয়েছেন দিব্যজ্যোতিদের বাড়িতেই, এবং সেদিন সকালে ওই বাড়িতেই খুন হয়েছে দিব্যজ্যোতির বাবা। তাহলে একই বাড়িতে দুই ভাই পর পর খুন। যদি সত্যি সত্যি সুপ্রকাশ মজুমদার এবং সুবোধ মজুমদার দুই ভাই হয়ে থাকে, তবেই সুপ্রকাশ, যিনি বাড়ির পরিচারিকাকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, তাকে নিয়ে এক কথায় পালিয়ে চলে এসেছিলেন জলপাইগুড়ি, তারপর এখানে এসে বিয়ে এবং দুই পুত্র সন্তান, তারপর ঘটনার পর ঘটনা। একটা গোটা পরিবারের এখন কোনো খোঁজ নেই। এই গল্পগুলো চিন্তা করলেই ঝিনির মাথার ভাবনা চিন্তারা এক পাও এগোতে পারছে না। এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে অনেক প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলোর উত্তর এখন কে দেবে? এরই মধ্যে যতটা সম্ভব রাগিনীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সবকিছু জানিয়েছে ঝিনি। তারপর দিব্যজ্যোতিকে সম্ভবত রাগিনী ফোন করে কথাও বলে নিয়েছে। রাগিনীর একটা কথা শুনে অবাক হয়েছে ঝিনি। রাগিনী বলল, নাটকের শেষ দৃশ্যে চলে এসেছি আমরা। তোমরা কলকাতায় ফেরার আগেই আশা করছি আরও নতুন একটা ঘটনার মুখোমুখি হবে। আরও নতুন ঘটনা?
আর বোধহয় নিতে পারবে না ঝিনি। এতেই অবস্থা কাহিল তার। কিন্তু রাগিনীকে কোনো উত্তর দেয়নি সে। হোটেলে পৌঁছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্য ঝিনি জিজ্ঞেস করলো, একটু স্ন্যাক্স আর কফি দিতে বলি, তারপর রাতে ডিনার অর্ডার করব। ঝিনির দিকে তাকালো দিব্যজ্যোতি, তারপর শক্ত গলায় বলল, আপনি আপনার ঘরে গিয়ে কফি এনজয় করুন, আমি একটু ড্রিঙ্ক করব। ঝিনি বলল, আমি এখন আপনার সঙ্গেই থাকবো, আপনি ড্রিঙ্ক করুন, আমার সমস্যা নেই, আমি কফি খাবো। খুব বিরক্ত নিয়ে ঝিনির দিকে তাকালো দিব্য, বলল, আমি মহিলার সঙ্গে ড্রিঙ্ক করি না। আত্মবিশ্বাসী গলায় ঝিনি বলল, আমি তো কফি খাবো। এবার দিব্যজ্যোতি বলল, দেখুন আমি একটু একা থাকতে চাইছি, প্লিজ। ঝিনি বলল, কাল কলকাতায় ফিরে আপনার গোটা বাড়িতে আপনি একাই থাকবেন। ও বাড়িতে এখন আর কেউ নেই, আজ রাতটা আমার সঙ্গে থাকুন, কারণ আমি একা থাকতে ভয় পাচ্ছি, প্লিজ। এই কথা বলার পর দিব্যজ্যোতির উত্তরের অপেক্ষা না করে তার ঘরে ঢুকে বালিশ কোলে নিয়ে খাটের উপর জাকিয়ে বসলো ঝিনি। তারপর দিব্যজ্যোতির দিকে তাকিয়ে বলল, আমি এখানেই বসবো, আপনি ফোন করে অর্ডারটা দিয়ে দিন, বরং আমি আমার ঘরে গিয়ে চট করে একটু স্নান করে আসি। পোশাকটা পাল্টে নি, অনেক আড্ডা বাকি আছে আপনার সঙ্গে। আর দেখুন, মুখ গম্ভীর করে উদাস চোখ করে কোনো রকম সেন্টিমেন্টাল হওয়ার সময় এটা নয়। যে প্রশ্নগুলো সামনে এসেছে তার উত্তর বার করতে হবে আমাদের। বলেই বড় বড় পা ফেলে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো ঝিনি। একদিন আগেও সে চিনত না দিব্যজ্যোতি মজুমদারকে, আর আজ মনে হচ্ছে কত দিনের চেনাই মানুষটা। দিব্যজ্যোতির জন্য কষ্ট হচ্ছে তার। একটা মানুষ যে পরিবারে বড় হয়ে উঠেছে, বাবা মায়ের কোলে, এখন এই বয়সে এসে জানতে পারছে পরিবারের আরো অনেক গোপন তথ্য আছে। এতদিন কেউ সেটা বলেনি, আর পরিবারে কেউ নেই সেটা বলে দেবার মতো। দিব্যজ্যোতির জন্য কষ্ট হচ্ছে ঝিনির। যেভাবেই হোক আজ সারা রাত সে দিব্যর সঙ্গেই থাকবে, চেষ্টা করবে যন্ত্রণা একটু হলেও যেন কমে। মুখে যতই কাঠিন্য থাকুক, মনে মনে যে দিব্য ভেঙে পড়েছে সেটা বুঝতে পারছে ঝিনি। স্নান করে পোশাক পাল্টে যখন দিব্যজ্যোতির ঘরে এলো ঝিনি, তখন দিব্য সোফায় বসে কফি খাচ্ছে। ঝিনি এসে দেখলো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার দুটোই রয়েছে স্ন্যাক্সে। দিব্যজ্যোতির উল্টো দিকের সোফায় পা উঠিয়ে বসলো ঝিনি। কফির কাপ নিতে গিয়ে লক্ষ্য করলো দিব্যজ্যোতি তাকিয়ে আছে তার দিকেই। কফি কাপ হাতে তুলে নিয়ে ঝিনি বলল, আমার উপর রেগে আছে সেটা আপনার তাকানো দেখে বুঝতে পারছি। আমি আপনাকে বারণ করিনি, ইজিলি ড্রিঙ্ক করতে পারতেন, কিন্তু আপনি কফি খাচ্ছেন, আমার দেখে ভালোই লাগলো। শান্ত গলায় দিব্য বলল, খারাপ লাগছে আমার জন্য, তাই সহানুভূতি দেখাতে এলেন? স্নান করে ভালো করে মাথাটাও মোছেনি ঝিনি। কোনো রকমের ট্রাউজারের ওপর টি শার্ট পরে চলে এসেছে, আর সত্যি সত্যি কষ্ট হচ্ছে বলেই তাড়াতাড়ি এসেছে। কিন্তু মুখে সে কথা না বলে যতটা সম্ভব স্বাভাবিক গলায় ঝিনি বলল, কি বললেন বুঝলাম না। দিব্যজ্যোতি বলল, এই যে আমার বাবা কাকার এত ঘটনা আমি জানি না, পরিবারে এত বছর কি চলেছে আমি জানতাম না, সবাই গোপন করেছে আমার কাছে। আমার বাবার ভাই ছিল আমি জানি না, এবং তাদের দুজনের এত বড় কমন শত্রু ছিল সেটাও আমি জানি না। আমাকে সহানুভূতি দেখাতে পারেন, গিভেন মাই কারেন্ট স্ট্যাট। এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু শো মি সিম্প্যাথি। এবার ভীষণ বিরক্ত এবং রাগ দেখিয়ে কফির কাপ শব্দ করে সামনের টেবিলের ওপর রাখলো ঝিনি। তারপর বলল, দেখুন, আমার পরিবারের কোনো গল্প নেই। আমার বাবা আমার চোখের সামনে মারা গিয়েছেন, আমার মা আছেন, আমার দিদি জামাইবাবু আছেন, সবাই থাকা সত্ত্বেও আমি স্বেচ্ছায় আমার পরিবার থেকে বেরিয়ে এসেছি। আমার পরিবার থেকেও নেই, তাহলে আমাকেও আপনি সহানুভূতি দেখাতে পারেন। ইনফ্যাক্ট আপনি আমার সাথে যা যা করছেন সবটাই সহানুভূতি চোখ দিয়ে। এবার তাড়াতাড়ি দিব্য বলল, একেবারেই নয়। এই প্রশ্ন আসছে কেন? গলায় ঝাঁজ নিয়ে ঝিনি বলল, তাহলে আপনি বা এই বোকা বোকা কথাটা কেন বলছেন? আমাদের মধ্যে কথা হয়েছিল আমরা দুজন দুজনকে হেল্প করব। আমরা দুজনেই দুরকম বিপদের মধ্যে আছি। সহানুভূতি এই শব্দটা আসার কথা ছিল না এর মধ্যে। দিব্যজ্যোতি বলল, রানা মানে আপনার বস রণজিৎ যখন শুনেছে আপনি আমার পরিচিত, তখন আপনাকেও আর বিরক্ত করবে না। তবে রানার অফিসে চাকরি না করাই ভালো। ঝিনি বলল, উনি অবৈধ কোনো ব্যবসা করেন, সেগুলো আমাদের দেশে রপ্তানি বা আমদানি করা যায় না, সেই সমস্ত জিনিস। ঝিনিকে শেষ করতে না দিয়ে দিব্যজ্যোতি বলল, রানার ব্যবসা নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি। আমাদের দুজনের ব্যবসায়িক ফিল্ড আলাদা, বন্ধুত্বটা সম্পূর্ণ পারিবারিক। আমরা খুব বেশি ঘনিষ্ঠ বন্ধু নই। রানার বাবা, আমার বাবা বন্ধু ছিলেন পারিবারিক সূত্রে, আমরা বন্ধু। ঝিনি বলল, রণজিৎ গুহর দৃষ্টি ভালো না, ওনার অফিসে আমি আনকমফোর্টেবল থাকতাম সব সময়। ওনার টার্গেট ছিল আমাকে ছোঁয়ার, আমাকে বেডরুমে। ঝিনিকে কথা শেষ করতে দিল না দিব্যজ্যোতি, তার আগেই বলে উঠল, বুঝেছি, এত ডিটেলসে না গেলেও চলবে। অল্প হেসে ঝিনি বলল, আপনি বুঝে গেলেন? জানি না কেন আমার বাড়ির লোক বুঝতে চাইছে না। বারবার বলার পরেও দিব্য বলল, বাড়ির লোক হয়তো বাধ্য ছিল। রণজিৎ ঠিক কিভাবে তাদের বাধ্য করেছিল আপনি জানেন না।
যিনি বলল, যেখানে আমার সম্মান জড়িয়ে আছে সেখানে সেটাই তো প্রায়োরিটি পাওয়া উচিত। তার মানে বাড়ির লোকের কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই। দিব্য বলল, রণজিৎ গুহকে আমি হ্যান্ডেল করে নেব, আপনাকে আর বিরক্ত করবে না, নিশ্চিন্তে থাকুন। এবার দিব্যজ্যোতির দিকে তাকিয়ে যিনি বলল, ভাবছি ওই রকম একটা কালিমালিপ্ত ছেলে আপনার বন্ধু হয় কি করে? আপনাকে দুদিনে আমি যতটা চিনেছি আপনি ভদ্র অনেক, ওই বলে না চোখ বন্ধ করে ভরসা করা যায় টাইপ। দিব্যজ্যোতি বলল, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসবেন না, দেখছেন তো আমার অতীত। আর একটা কথা, রানাকে আমি খুব ভালোভাবে চিনি, যদিও আমার সঙ্গে ব্যবসার কোনো লিঙ্ক নেই, আমাদের ব্যবসায়িক ফিল্ড সম্পূর্ণ আলাদা, তবে রানা আমার কথা শোনে। যিনি বলল, বাদ দিন রণজিৎ গুহর কথা। দিব্য বলল, সেই ভালো, বরং আমার কথাটা ক্লিয়ার করে নি। যিনি বলল, কোন কথা? দিব্য বলল, দেখুন আমার ধারণা আমি সুপ্রকাশ মজুমদারের ভাইয়ের ছেলে। এখন গল্পটা হলো, সুপ্রকাশের ব্যাপারটা বুঝলাম, তার স্ত্রী এবং 2 ছেলে নিয়ে তার পরিবার ছিল। তিনি আমাদের বাড়ির পরিচারিকাকে বিয়ে করেছিলেন, মানে আমার কাকিমা আমাদেরই বাড়ির মেড ছিলেন। এই অবধি গল্প একদম পরিষ্কার। আমার কাকা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছেন, স্ট্যাটাসে মেলেনি বলে কাকার সঙ্গে আমাদের বাবা মায়ের কোনো সম্পর্ক ছিল না এতগুলো বছর। এখন প্রশ্ন হলো, 1, আমার বাবা মায়ের কথা কাকার লাইফে ডায়েরিতে নেই কেন? 2, কাকা নিজের ভাই বাবা মা এদের গল্প সকলের কাছ থেকে গোপন করে রেখেছিল কেন? 3, যিনি খুন করেছেন আমার বাবা এবং কাকাকে, তিনি কি আমাদের পরিবারের কেউ, নাকি আমার পরিবারের একজন কমন শত্রু? তাহলে তিনি কে? খুব ঠিকঠাক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের কোনো সম্যক উত্তর ঝিনির কাছে নেই, তাই চুপ করে রইল। এই মুহূর্তে দিব্যজ্যোতিও কথা বলছেন। আর হোটেলের এই বিলাসবহুল ঘরের এই মুহূর্তে নিস্তব্ধতা দেখার মতোই। এই নীরবতা ভাঙলেও অবশেষে ফোনের রিংটোন। ফোন বেজে উঠল দিব্যজ্যোতির। ফোন হাতে নিয়ে ঝিনির দিকে এবার তাকালো দিব্য, তারপর গলায় বিরক্তি নিয়ে বলল, মাহিরা গুহ, আর একটা ব্যাপার জেনে রাখুন, ইন মাই লাইফ দিস গার্ল ইজ এ হিউজ প্রবলেম অ্যান্ড আই হ্যাভ নো আইডিয়া হাউ টু হ্যান্ডেল হার। ঝিনি বলল, কি হলো আবার? দেখলাম তো আপনাদের বাড়িতে খুব ফ্যাশনেবল, আর ওই মাহিরা গুহর আচরণ দেখে মনে হয় আপনাদের বাড়ি আত্মীয়। হেসে ফেলল দিব্য, বলল, মাহিরা নিজেকে আমার আত্মীয় ভাবছে, এটাই তো সমস্যা। ডিপ ডাউন সি লাভস মি, নিজেই আমাকে বলেছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর হার, সেটাও আমি ওকে বলেছি। এখন আই কান্ট হ্যান্ডেল হার গার্লফ্রেন্ড লাইক বিহেভিয়ার এনিমোর। যিনি বলল, কেন, কি করে? আপনি যে গম্ভীর হয়ে থাকেন, আপনার সঙ্গে গার্লফ্রেন্ড টাইপ আচরণ করবে কি করে? হাসলো দিব্য, বলল, আমার জন্মবৃত্তান্ত এলোমেলো, এই সময় মাহিরা আলোচনায় না আসাই ভালো। রাত 2:30, দুজন যুবক যুবতী প্রায় 24 ঘন্টা একসাথে আছে একই ঘরে। ঝিনি তার নিজের রুমে শুধু স্নান করতে যাচ্ছে, বাকি সময় সারা সন্ধে সে আজ দিব্যজ্যোতির সাথেই ছিল তার রুমে। বারবারই শুধু মনে হয়েছে দুজন অসহায় মানুষ জীবনের কঠিন সমস্যার মুখোমুখি। এখন প্রয়োজন শুধু বেরোনোর পথ খুঁজে বের করা। দুজনেই দুজনের কাছে এখন অনেক স্বচ্ছন্দ, শেয়ার করছে অতীতের অনেক না বলা কথা, ঘটনা যা কখনো কাউকে বলা হয়ে ওঠেনি এখনো। কথার ফাঁকে তাই ডিনারের পর 1 ঘন্টা ছাড়া ছাড়া চলছে চা। রুমের ইলেকট্রিক কেটলিতে ডিপ ডিপ সহযোগে রুম লাগোয়া ব্যালকনিতে বসে আছে দুজনে। দিব্যজ্যোতির বাড়িতে খুন হয়েছে তার বাবা, এবং সেই দিনই বাড়ির বাগানে আরেকজন অজানা ব্যক্তি খুন হয়েছেন, যিনি সম্ভবত দিব্যর আত্মীয়। দিব্যর পারিবারিক কাঠামো কি, তার বাবার ভাই বোন কতজন ছিলেন, তারা কারা, তারা বেঁচে আছেন কিনা, এই পুরো ব্যাপারটাই এখন দিব্যজ্যোতির কাছে ধোঁয়াশা। সহানুভূতি কম পড়ে এই পরিস্থিতিতে। এই ঘটনা দিব্যর জীবনকে কাকড়ার দাঁড়ের মতো আঁকড়ে ধরেছে। ঘটনার কুল কিনারা কিছু পাওয়া যাচ্ছে না, সেই কারণেই আরও দিব্যজ্যোতির দম বন্ধ হয়ে আসছে। তাই ঝিনি যেন এই মুহূর্তের অক্সিজেন হয়ে এসেছে। তাই ঝিনির দিকে তাকালে একটা হালকা স্বস্তি বোধ করছে দিব্য। এদিকে ঝিনিও চেষ্টা করছে এই আলোচনা যেন কম হয়। এখন হঠাৎই মনে হলো মাহিরার প্রসঙ্গ এসে পরিস্থিতি কিছুটা হালকা হয়েছিল তবু, তাই মাহিরার প্রসঙ্গতেই বাকি রাতটা কাটাতে চাইছে ঝিনি। কেউ জানে না কাল সকালে আবার নতুন কি ডেভেলপমেন্ট হবে এই কেসে, কোন সত্য উদ্ঘাটন হবে। যত অন্ধকার কাটবে ততই আসল সত্য বেরিয়ে চলে আসবে সামনে। আর এই সত্য যে খুব একটা সুখকর হবে না, সেটা এতক্ষণে বুঝতে পেরে গেছে ঝিনি। তাই আজকে রাতের এই বাকি কয়েক ঘন্টা দিব্যজ্যোতির জীবনে কিছুটা হলেও টেনশন মুক্ত কাটুক, এটা ভেবেই এবার দিব্যর দিকে তাকিয়ে ঝিনি বলল, এবার কলকাতায় ফিরে গিয়ে মাহিরার সঙ্গে একটা সেটআপে চলে আসুন। অবাক হয়ে ঝিনির দিকে তাকালো দিব্যজ্যোতি, বলল, বুঝলাম না, কিসের সেটআপ? ঝিনি বলল, একজন বন্ধু থাকলে আমার মনে হয় কিছুটা হলেও মানসিক সাপোর্ট পাবেন, এতে আর কিছু না হোক পরিস্থিতি হালকা হবে। মাহিরার দরকার এই মুহূর্তে, ওকে ইগনোর করছেন কেন?
হেসে ফেলল দিব্যজ্যোতি। কোনো উত্তর না দিয়ে ঝিনির দিকে তাকিয়ে এবার বলল, অনেকবার চা খেলাম আজ, একটা গোটা রাত কেটে যাচ্ছে আপনার সঙ্গে শুধু চা খেয়ে। এই অভিজ্ঞতাটা কিন্তু আমার জীবনে প্রথম। এতক্ষণ সময় কোনো মেয়েকে দেব কখনো ভাবিনি। ঝিনি বুঝতে পারল প্রসঙ্গ পাল্টে ফেলতে চাইছে দিব্যজ্যোতি। আশ্চর্য ছেলে, মাহিরাকে পছন্দ হলে বলতে লজ্জা কিসের? আর না পছন্দ হলে বলে দিলেই তো হয়, সেটাও বলবে না। ঝিনি এবার বলল, আমার জীবনে এই অভিজ্ঞতা প্রথম। সঙ্গে সঙ্গে করমর্দনের ভঙ্গিতে ঝিনির দিকে হাত বাড়িয়ে দিব্যজ্যোতি বলল, কংগ্রাচুলেশনস। এবার বিরক্ত হচ্ছে ঝিনি, অসহিষ্ণু গলায় বলল, আমি একটা প্রশ্ন করলাম, সেটার উত্তর দিলেন না। দিব্যজ্যোতি হাসছে, বলল, কোন প্রশ্ন? মাহিরার? ঝিনি বলল, হ্যাঁ, মাহিরার ব্যাপারে একটা প্রশ্ন করলাম যে। দিব্যজ্যোতি বলল, মাহিরার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, একটু আগেই বললাম আপনাকে। এবার কিছুটা ভ্যাবাচাকা খেলো ঝিনি। সত্যিই তো, একটু আগেই বলেছে সে কথা, তাও বোকার মতো ঝিনি একই প্রসঙ্গে কথা বলছে। তড়ি করে ঝিনি বলল, আপনার ভালোর জন্যই বলছিলাম। এবার দিব্যজ্যোতি নিজের চেয়ারটা নিয়ে একটু এগিয়ে এলো ঝিনির কাছে। তারপর কয়েক মিনিট ঝিনির দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কি চলে যাচ্ছেন কোথাও? এই মুহূর্তে দিব্যর দিকে তাকাতে পারছে না ঝিনি। কেঁপে উঠল সামান্য। দিব্যর দৃষ্টিতে এমন কিছু ছিল যাকে অগ্রাহ্য করার ক্ষমতা নেই তার। যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল, আমি কোথায় যাব আবার? একই রকম গলায় দিব্য বলল, তাহলে উঠে পড়ে আমার বন্ধু সেট আপ নিয়ে খামোখা ব্যস্ত হচ্ছেন কেন? এই মুহূর্তে আপনি একাই আমার পক্ষে যথেষ্ট। এমনিতেই আমি খুব খিটখিটে মেজাজি টাইপের, একের বেশি বন্ধু হলে সামলাতে পারবো না। এর পরের বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা। তারপর ঝিনি বলল, আমার নিজের সমস্যা আছে অনেক। দিব্য বলল, ওটা এখন আমার সমস্যা। বলেছি তো, রণজিৎ আর কিছু করবে না। আপনি বাড়িতেও ফিরে যেতে পারেন নিশ্চিন্তে। কথা দিলাম আপনার বাড়ির লোকেরাও আপনার ইচ্ছের বিরুদ্ধে কিছু করবে না। ঝিনি বলল, সেটা আপনি কি করে বলছেন? দিব্য বলল, এইটুকু ক্ষমতা আছে আমার। রণজিৎই আমাকে নিরাপত্তা দেবে, সেই সুমনকে সামলাবে। আপনি চাকরিটা ছেড়ে না দিলেও আপনি নিরাপদ, আর চাকরি ছেড়ে দিলেও আপনি নিরাপদ এখন থেকে। ঘরে বাইরে কোথাও আর আপনার কোনো বিপদ নেই, ভরসা করুন। দিব্যকে দেখেছে ঝিনি, বিশ্বাস করতে ইচ্ছে করছে কথাগুলো, কারণ দিব্যজ্যোতি মিথ্যে বলবে না, এইটুকু বুঝেছে সে। বলল, আমায় এতটা নিরাপত্তা দেবেন কিভাবে আমি জানি না, কিন্তু রণজিৎ গুহ শাস্তি পাবে কিনা সেটা বলুন। দিব্যজ্যোতি বলল, প্রমাণ ছাড়া আইনত শাস্তি কারোর হয় না। আর এই সব ক্ষেত্রে অনেক সময় প্রমাণ থাকলেও ভালো উকিলের কারসাজিতে শেষ রক্ষা হয় না। বাস্তবটা কঠিন, তবে হ্যাঁ, এমনিতেই মারধর করা যায়, এবং সেটাতে অবশ্য অনেক অনেক কাজ ভালো হয়। চুপচাপ মার হজম করে আবার মারের ভয়ে আমি অনেক ক্রিমিনালকে নিরস্ত্র হয়ে বসে যেতে দেখেছি, আর আমি তাতেই বিশ্বাসী। ঝিনি বলল, মানে কি? এসব আবার কি? এবার ঝিনির দিকে তাকালো দিব্যজ্যোতি, বলল, মানে হলো আপনি আমার সঙ্গে থাকুন, কোনো অজুহাতেই আমাকে ছেড়ে যাবার দরকার নেই। ঝিনি আর উত্তর দিতে পারছে না। কি উত্তর দেবে সে জানে না। দিব্যজ্যোতির সঙ্গেই তাকে থাকতে হবে, এটা এখন দুজনেরই প্রয়োজন। দিব্যর থেকে দূরে গিয়ে তার জীবনের সবকিছু স্বাভাবিক করা সম্ভব নয়, সেটা সে বুঝতে পেরেছে ক্রমশ। উত্তর না দিয়ে তাই চুপ করে রইল ঝিনি। দিব্য বলল, আমার পরিবার নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে, এবার আমাকেই করতে হবে যা করার। শুধু অনুরোধ, সঙ্গে থাকুন। দেখুন, আমি কঠিন ব্যবসায়ী লোক, কথা সাজিয়ে বলতে পারি না, যা বলতে চাই সেটা বোঝাতে পারি না। ঝিনি বলল, আমি বুঝেছি, আর কিছু বলতে হবে না। দিব্য বলল, কোনো কিছু না ভেবে আমার পাশে থাকাটাই এখন সবচাইতে বড় দায়িত্ব আপনার। মানসিকভাবে আমাকে সাপোর্ট করা, ভুল হলে ধরিয়ে দেওয়া। এই মুহূর্তে এই কাজটা করার কেউ নেই। ঝিনি বলল, কেউ নেই বলেই কি আমি? কিছুক্ষণ ঝিনির দিকে তাকিয়ে থেকে অল্প হেসে দিব্য এবার বলল, প্রপোজ করার জন্য আজকের দিনটা ভালো না, একটু সময় নিন। লজ্জা পেয়ে গেল ঝিনি, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। সকালবেলায় হোটেলেই রাগিনীর ফোনটা এলো দিব্যজ্যোতির কাছে। একটা ফোনেই সমস্ত রহস্যের সমাধান হয়ে যাবে। গতকাল কেউ জানতো না এটা। রাগিনীর কথা অনুযায়ী জলপাইগুড়ির একটি ক্যান্সার হাসপাতালের একজন রোগী রাগিনীর কাছে অনুরোধ করেছেন, তিনি একবার দিব্যজ্যোতির সঙ্গে কথা বলতে চান। তাই হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, আপনি না থাকলে দিব্যজ্যোতি যেন আজই একবার অতি অবশ্যই হাসপাতালে আসে।
সময় বেশি নেই। এখন এই ভদ্রমহিলার সঙ্গে রাগিনীর যোগাযোগ হয়েছে কোথায় সেটা ক্রমশ প্রকাশ্য। আজ ঝিনি আর দিব্যর দুপুরের ফ্লাইটে টিকিট কাটা ছিল কলকাতায় ফেরার জন্য। ফোন করে টিকিট ক্যান্সেল করলো দিব্যজ্যোতি এবং তার ট্রাভেল এজেন্টকে বলে দিল ওয়েট করতে। দিব্যজ্যোতি বললে তারপর যেন ফেরার টিকিট কাটা হয়। ঘটনাটা এতটাই আচমকা ঘটলো যে দিব্য বা ঝিনি কেউ কিছুই বুঝতে বা আলোচনা করতে পারছে না এটা নিয়ে। সকাল 10:30টার মধ্যেই হোটেলের ঠিক করা গাড়িতেই রাগিনীর বলে দেওয়া জলপাইগুড়ির সেই ক্যান্সার হাসপাতালে পৌঁছে গেল দিব্য আর ঝিনি। তারপর যে রোগীর বেডের সামনে তাদের দুজনকে দাঁড় করানো হলো, তিনি মানুষ নাকি একজন ছোট্ট শিশু বোঝা মুশকিল। রোগে জরাজীর্ণ চেহারা, গোটা শরীর সাদা কাপড়ে ঢাকা, বেরিয়ে আছে শুধু মুখের অংশটুকুই। মাথায় কোনো চুল নেই, শরীরের বিভিন্ন জায়গায় নল। পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। দেবজ্যোতি আর ঝিনিকে দেখে নার্স বলল, আপনারা কি ওনার আত্মীয়? দিব্য তাকালো ঝিনির দিকে, বলল হ্যাঁ। নার্স বলল, তাহলে ফিরে গিয়ে ওনার ছেলেকে একটা খবর দিয়ে দেবেন, অবস্থা ভালো না ওনার, সেই কবে ভর্তি করে দিয়ে চলে গেছে, আর আসে না কেউ। রিসেপশনে একবার দেখা করে যাবেন প্লিজ। কথাগুলো বলেই এবার রোগীর কানের কাছে মুখ নিয়ে নার্সটি বলল, দেখুন আপনার আত্মীয় এসেছে। এবার অতি কষ্টে চোখ খুললেন মহিলা, দেখলেন দিব্যজ্যোতিকে, আর সঙ্গে সঙ্গেই ভদ্র মহিলার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। কথা বলার জন্য নড়াচড়া শুরু করলেন। তিনি কথা বলতে চান তাই তার মুখের অক্সিজেন মাস্ক খুলে দিল নার্স মেয়েটি। ভদ্র মহিলা ঠোঁট নেড়ে কিছু বলল। এবার নার্স ঝিনিকে রুমের বাইরে যাবার অনুরোধ করলো। ভদ্রমহিলা দিব্যজ্যোতির সঙ্গে একা কথা বলতে চান। দিব্যজ্যোতির দিকে তাকিয়ে নার্স এবার বলল, লাস্ট স্টেজ, অবস্থা ভালো না, আমরা বেরিয়ে যাচ্ছি, আপনি কথা বলে নিন, উনি আপনাকে একা চাইছেন। ঠিক এই মুহূর্তে ঝিনি খেয়াল করলো এতক্ষণ দিব্যজ্যোতি তারই হাত ধরে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল ঝিনি। তারপর খুব শান্ত গলায় বলল, আমি বাইরেই দাঁড়িয়ে আছি, উনি কি বলতে চান ভালো করে মন দিয়ে শুনে নাও। তুমি কোনো কথা বলো না, ওনাকে বলতে দাও, কোনো প্রশ্ন না করে শুধু শুনবে। দিব্যজ্যোতির দৃষ্টিতে হাজারো প্রশ্ন। ঝিনির দিকে তাকিয়ে বলল, তুমি? সঙ্গে সঙ্গে ঝিনি বলল, আমি বাইরেই আছি, শুনলে তো, ওনার সময় বেশি নেই, লাস্ট স্টেজে আছেন, অবস্থা ভালো না, কি বলতে চান শুনে নাও, এখন আর কোনো কথা না, উনি তোমার সঙ্গে একা কথা বলতে চাইছেন। কথাগুলো বলে রুমের বাইরে বেরিয়ে এলো ঝিনি। বিভীষিকা ভয়ঙ্কর পরিস্থিতি, এতটা মানসিক চাপ কোনোদিন অনুভব করেনি ঝিনি। এই মুহূর্তে দিব্যজ্যোতির মনের উপর দিয়ে কি যাচ্ছে সেটাও বোধ করি অনুভব করতে পারছে সে। দিব্যজ্যোতিকে কখন তুমি সম্বোধন করেছে এখন আর সেটা খেয়াল হলো না ঝিনির। এই পরিস্থিতিতে দুজন দুজনের কাছে আছে, এটাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ। ঝিনি বিশ্বাস করে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এই বিশ্বাস পরিস্থিতির চাপেই ধীরে ধীরে যেতে বসেছিল ঝিনির। কিন্তু মনে মনে দিব্যজ্যোতির জন্যই আবার ঈশ্বরের দ্বারস্থ হলো ঝিনি। দিব্যজ্যোতির কোনো ক্ষতি নিশ্চয়ই হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনাই করতে লাগলো ঝিনি। ঠিক 25 মিনিট পর রুম থেকে বেরিয়ে এলো দিব্যজ্যোতি। ঝিনি তাকালো দিব্যজ্যোতির দিকে, জিজ্ঞেস করলো, কথা হয়ে গেছে তো, এখন বাইরে গিয়ে কোথাও একটু বসবে, চলো কফি খাই। দিব্যজ্যোতি তাকালো ঝিনির দিকে, অদ্ভুত শূন্য দৃষ্টি। ভয় পেল ঝিনি। দিব্যজ্যোতির এই দৃষ্টিতে হতাশা আছে, আতঙ্ক আছে। এই কয়েকদিনের যে দিব্যজ্যোতিকে সে চিনত তার থেকে এখনকার দিব্যজ্যোতি সম্পূর্ণ আলাদা। ঝিনি বলল, থাক, কথা বলতে হবে না এখন, চলো বাইরে যাই। দিব্য বলল, উনি আমার মা, নিশা ভূমিজ। থমকে দাঁড়িয়ে পড়ল ঝিনি। কি বলছে দিব্য? গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তার। কোনো রকমে জিজ্ঞেস করলো, নিশা ভূমিজ তোমার মা? দিব্য বলল, হ্যাঁ। এর পরের ঘটনা ঘটে গেল খুব দ্রুত গতিতে। নিশা ভূমিজের আরও উন্নত চিকিৎসার জন্য যখন চারিদিকে ফোন করতে আরম্ভ করেছে দিব্যজ্যোতি, ঠিক তখনই মারা গেলেন নিশা ভূমিজ। এরপর যা যা করণীয় হাসপাতাল কর্তৃপক্ষই করলো। পাশে ছিল দিব্যজ্যোতি আর ঝিনি। এই মুহূর্তে দিব্যজ্যোতির আত্মীয় বলতে কেউ নেই, তাই কাউকে খবর দেওয়ারও ব্যাপার নেই। মিডিয়া যাতে জানতে না পারে শুধুমাত্র সেই কারণে কলকাতার মণিহারা জুয়েলার্সে কোনো খবর দেওয়া হলো না। কারণ নিজের পরিবারের যে খবর দিব্যজ্যোতি জেনেছে, সে চায় না কোনোভাবেই সেই খবরের বিকৃত কোনো রূপ অন্য কোনো কাগজে পড়তে। তাছাড়া কাউকে জানানো যাবে না এই মুহূর্তে এরকমই কথা হয়েছে রাগিনীর সঙ্গে। পরের দিনের ফ্লাইট ধরে কলকাতায় ফিরে এলো দিব্যজ্যোতি আর ঝিনি।
দুদিন পর দিব্যজ্যোতির অনুরোধে রাগিনী আজ তার বাড়িতে এসেছে, সঙ্গে ঝিনিও এসেছে। এয়ারপোর্ট থেকে সরাসরি রাগিনীর বাড়িতেই চলে গিয়েছিল ঝিনি। মাঝের এই 2 দিন ফোনে দিব্যর সঙ্গে তার কথা হয়েছে অনেকবার। আজ কিছুটা হলেও ধাতস্থ হয়েছে দিব্যজ্যোতি, কিন্তু পুরোটা নয়। এই মুহূর্তে দিব্যর লিভিং রুমে বসেছে 3 জনে। দিব্যজ্যোতি পাশে ঝিনি, উল্টো দিকের সোফায় রাগিনী। রাগিনী এবার দিব্যর দিকে তাকিয়ে বলল, নিশা ভূমিজের সঙ্গে কি কথা হয়েছে তোমার? তুমি না চাইলে সে কথা জিজ্ঞেস করব না, কিন্তু আমি তোমাকে তোমার পরিবারের এই গল্পটা ডিটেলসে বলতে চাই, যেটা আর কারোর শোনার অধিকার নেই বলেই আমি মনে করি। কারণ প্রত্যেকের পরিবারের একটা ব্যক্তিগত স্পেস থাকে, সেখানে তো সবার প্রবেশাধিকার সমান হয় না। সেই কারণেই সুগত আজ আসেনি, কিন্তু ঝিনি এখানে আছে কারণ সে এখন তোমার পরিবারের একজন। এইটুকু বলে ঝিনির দিকে তাকালো রাগিনী। দিব্য বলল, আমি একা সামলাতে পারতাম না যদি ঝিনি পাশে না থাকতো। হাসলো রাগিনী, বলল, জানি তো। এবার শোনো, আমি যতটুকু তথ্য প্রমাণ খুঁজে পেয়েছি তার উপর ভিত্তি করে গল্পটা বলছি। দিব্যজ্যোতি বলল, তুমি বলো, কোথাও ভুল হলে আমি রেকটিফাই করে দেব তোমায়। আর আমার মায়ের সঙ্গে আমার কি কথা হয়েছে আমি বলবো তোমার গল্পের শেষে। রাগিনী বলতে শুরু করলো, তোমার দাদু সুশান্ত মজুমদারের যমজ 2 ছেলে, সুবোধ মজুমদার আর সুপ্রকাশ মজুমদার। তোমার বাবা আর কাকা। মণিহারা জুয়েলার্সে তখনও এত নাম দেখা হয়নি। তোমার দাদু রাশভারী রাগী মানুষ ছিলেন। এই তথ্যটা দোকানের পুরনো কর্মচারীদের সঙ্গে কথা বলে আমি পেয়েছি। ঠিক সেই সময় দিব্যজ্যোতি বলে উঠল, তুমি গল্পটা শেষ করো। তথ্য কোথা থেকে পেয়েছো সেটা জরুরি নয়। রাগিনী বলতে লাগলো, তোমার বাবার আগ্রহ ছিল পরিবারের ব্যবসায়। তিনি ছিলেন বাবা মায়ের বাধ্য ছেলে, নিরীহ গো বেচারা, সমস্ত রকম নেশাতে অনাগ্রহ, বাবার ইচ্ছের মান্যতা দিয়ে বড় হওয়া। বাধ্য ছেলে ছিল সুবোধ মজুমদার, মানে তোমার বাবা। আর ঠিক উল্টো ছিল সুপ্রকাশ মজুমদার, মানে তোমার কাকা। দামাল, অসহিষ্ণু, সব রকম নেশাতে প্রবল আগ্রহ এবং নিজের ইচ্ছের মালিক ছিল সুপ্রকাশ। যমজ 2 ভাইয়ের আচরণগত এত অমিল স্বাভাবিকভাবে দেখা যায় না, কিন্তু এই পরিবারে সেটাই ছিল বৈশিষ্ট্য। তবে পড়াশোনায় ভালো ছিল সুপ্রকাশ, গান করতে পারতো ভালো, খুব ভালো হিউম্যান স্কেচ তৈরি করতে পারতো সে, একেবারে নিখুঁত। এবং সেই সঙ্গে চারিত্রিক কিছু ত্রুটিও ছিল তার। মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে এবং সেই বন্ধুত্বকে ঘনিষ্ঠতায় নিয়ে যাওয়া ছিল তার নেশার মতো। বিভিন্ন মেয়েদের শরীরের ছবি আঁকা এক কথায় নেশা হয়ে দাঁড়ালো তার। অল্প বয়সে স্ত্রী বিয়োগ হওয়াতে সুশান্ত একাই মানুষ করছিলেন 2 ছেলেকে। সারাদিন ব্যবসা নিয়ে এতটাই মগ্ন থাকতো সুশান্ত যে সুপ্রকাশের এই স্বভাবের কথা তাই এক প্রকার অজানা থেকে গিয়েছিল তার। এরপর ছোট ছোট বেশ কিছু ঘটনায় সুপ্রকাশের স্বভাবজাত এই ত্রুটি বাড়িতে জানাজানির পরেই কঠিন শাসনে তাকে বাড়িতে বন্দি করে রাখা ব্যবস্থা করা হলো। তার গান, আঁকা, বই পড়া বন্ধ করা হয় সবকিছু। আসলে সুশান্ত মজুমদার রক্ষণশীল মনের ব্যবসায়ী মানুষ ছিলেন। শিল্প তিনি বুঝতেন না। বিশেষ করে মেয়েদের ছবি আঁকা তার কাছে পাপ কাজ মনে হয়েছিল। এটাই ছিল সুশান্ত মজুমদারের বড় ভুল। সুপ্রকাশ ছিল স্বাধীন চেতা ক্রিয়েটিভ মানুষ। এইভাবে বন্দি দশায় কঠিন ডিপ্রেশনে চলে গেল। সেই সময় অরুণালয়ের একজন পরিচারিকা ছিল তফসিলি জাতির নিশা ভূমিজ, কথায় বলে ঘিয়ার আগুন। এই সময় নিশা ভূমিজের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয় সুপ্রকাশের। সন্তান সম্ভবা হয়ে পড়ে নিশা। এ পর্যন্ত বলে চুপ করে গেল রাগিনী। তাকালো দিব্যজ্যোতির দিকে। রাগিনীর দিকে তাকে দিব্য বলল, নিশা ভূমিজের স্বীকারোক্তি আমি পেয়েছি, তুমি অবলীলায় বলতে পারো, আমার কথা ভেবো না। রাগিনী বলতে লাগলো, এই সময় সুশান্ত চেয়েছিল গর্ভপাত করিয়ে অনেক টাকা পয়সা দিয়ে নিশাকে আবার তার দেশের বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু নিশা রাজি হয়নি। উল্টে তার বাড়ির লোক এসে ঝামেলা শুরু করে দিল। শেষে সব দিক চিন্তা ভাবনা করে নিশার পারিবারিক হাত থেকে নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য সুপ্রকাশের সঙ্গে নিশার বিয়ে দিয়ে তাদের দুজনকে জলপাইগুড়িতে পাঠিয়ে দিল সুশান্ত। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ব্যবসায়ী মহল সবাই জানতে পারলো সুপ্রকাশ মজুমদারকে ত্যায্যপুত্র করেছে সুশান্ত এবং ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। ছেলের নামও অরুণালয় আর উচ্চারিত হবে না এবং আক্ষরিক অর্থেই তাই করলো। অরুণালয় তারপর থেকে আর কেউ সুপ্রকাশ নাম উচ্চারণ করতো না। পুরনো চাকর বাকর পাল্টে নতুন লোকেদের বহাল করা হলো। তারা সবাই জানলো সুশান্ত মজুমদারের একটি ছেলে। সুপ্রকাশের মাসিক হাত খরচা বন্ধ করে দেওয়া হলো মজুমদার পরিবার থেকে। এদিকে গান, আঁকা, পানীয় নিয়ে মশগুল হয়ে থাকা সুপ্রকাশ এখন কপর্দক শূন্য। এইবার ধীরে ধীরে নিশার আসল রূপ বেরিয়ে পড়ল। নিশা ভূমিজ ভেবেছিল সুপ্রকাশকে বিয়ে করে তার সন্তানের মা হয়ে এই পরিবারের একজন হয়ে রাজরানী হয়ে থাকতে পারবে, কিন্তু ঠিক তার উল্টোটা দেখে খেপে উঠল পাগলের মতো। শুরু হলো সংসারে ঝগড়া, অশান্তি। নিশার গর্ভে তখন সন্তান।
সন্তান থাকতে না পেরে টাকার জন্য এইবার বাড়িতে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলো সুপ্রকাশ। সমস্যা বলল। নিরুপায় সুবোধ একমাত্র ভাইকে বাঁচাতে এই প্রথম সাহসী পদক্ষেপ নিল। বাবাকে গোপন করে ভাইকে টাকা পাঠাতে লাগলো। এইভাবে চলতে লাগলো। এই অবস্থায় জন্ম হলো দিব্যজ্যোতির। টাকা পেলে শান্ত থাকে নিশা। কিছুদিন পর আবার সন্তান সম্ভবা হয় নিশা। তখন দিব্যজ্যোতির বয়স মাত্র 2। এই সময় মণিহারা জুয়েলার্সের সুপ্রকাশের ভাগ দাবি করে নিশা। এদিকে সুপ্রকাশের চরিত্র দেখে এবং তার বৈবাহিক পরিণতি দেখে সুবোধ ঠিক করলো সে বিয়ে করবে না। এই পরিস্থিতিতেই জন্ম হলো সঞ্জয়ের। এদিকে নিশা মরিয়া হয়ে ওঠে সুপ্রকাশের ভাগ বুঝে নেওয়ার জন্য। ছেলেদের সঙ্গে অকথ্য ব্যবহার করে। সম্পত্তির ভাগ চাইতে নিশার দেশের বাড়ি থেকে চলে আসে তার বাবা কাকারা। শুরু করে সুপ্রকাশকে ব্ল্যাকমেলিং। বলে নিশার ভাগ দিতেই হবে, না হলে তারা আদালতে মিথ্যে মামলা করবে অত্যাচার আর বঞ্চনার। এবার সুপ্রকাশ বুঝতে পারল নিশা তার জীবনের কত বড় ভুল ছিল, কিন্তু আর কিছু করার ছিল না। অযত্নে ছেলেদের অবস্থা তখন তথৈবচ। এইবার নিরুপায় হয়ে সে ভাইয়ের কাছে গোপনে জানায় যে সে আর থাকতে চায় না নিশার সঙ্গে, ছেলেদের নিয়ে কলকাতায় ফিরে যেতে চায় যেভাবেই হোক। এই সময় বাধ্য হয়ে সুশান্তকে সবকিছু জানায় সুবোধ, কারণ সে ভীতু এবং নিরীহ মানুষ। তখন সুবোধ মজুমদার 2 ছেলের সঙ্গে বসে প্ল্যান সাজালো। এই কাজে লোক লাগালো 10 জন। ঠিক হলো নিশাকে ঘরের ভেতর রেখে ঘুমন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন লাগিয়ে দেবে তারা, এবং 2 ছেলেকে খুব সন্তর্পণে বের করে নিয়ে আসা হবে যাতে নিশা টের না পায়। আগুন পুরোপুরি লেগে গেলে ঘুমের মধ্যে নিশা মারা যাবে এবং তার 2 ছেলে বেঁচে যাবে। প্রতিবেশীরা জানবে নিশা মারা গিয়েছে। তাই সুপ্রকাশ 2 ছেলে নিয়ে কলকাতায় চলে গেছে। এই ব্যাপারে সুপ্রকাশকে কেউ যাতে সন্দেহ করতে না পারে, তাই সেই সময় সুপ্রকাশ কলকাতায় চলে যাবে, এলাকাতেই থাকবে না এবং এই কাজে 5 জন থাকবে। বাকি 5 জন চলে যাবে নিশার দেশের বাড়িতে ধমকে ভয় দেখাতে, যাতে তারা আর সুপ্রকাশকে কেউ ভয় দেখাতে না আসে। প্ল্যান মতো সব কাজ ঠিক থাকলে আজ সুপ্রকাশ নিজের বাড়িতে মানে কলকাতায় অরুণালয়ে ছেলেদের বাবার পরিচয়ের সঙ্গে থাকতে পারত। যে 5 জন ধমকাতে গিয়েছিল নিশার বাড়িতে তারা কাজ ঠিক মতোই করেছিল। এদিকে বাড়িতে আগুন লাগাবে যারা, গন্ডগোল করলো তারা। পানীয়র নেশায় সবাই গন্ডগোল করে ফেলে। রাতের বদলে চলে এলো সন্ধেবেলা। তখন 1 বছরের সঞ্জয় পাশের বাড়িতে খেলতে গিয়েছে। নিশা ছিল আদিবাসী গ্রামের ক্ষিপ্র গতিতে চলা মেয়ে। সে ঝড় জলের সন্ধেবেলা 5 জনের একজন ধরা পড়ে সব বলে দিল তার কাছে। নিশা চিৎকার করে লোক জড়ো করতে চাইলে বাকি 4 জন তখন পরিস্থিতি সামলাতে তার হাত পা বেঁধে ঘরে রেখে দিব্যজ্যোতিকে নিয়ে বেরিয়ে এসে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল। ঈশ্বরের আশীর্বাদ ছিল নিশার মাথার উপরে, তাই সে যাত্রায় শরীরের অনেকাংশ পুড়ে গেলেও জানালা দিয়ে লাফিয়ে পাশের নালার মধ্যে পড়ে বেঁচে গিয়েছিল নিশা। তারপর হাসপাতালে চিকিৎসাধীন ছিল দীর্ঘ কয়েক মাস। হাসপাতালে শোয়া অবস্থায় সে বুঝতে পেরেছিল সুপ্রকাশ ছাড়া তার গতি নেই, কারণ ওই সময় তার বাড়ির কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি। কারণটা যে মজুমদারদের ভয় সেটা অবশ্যই জানা ছিল না নিশার। নিশা বেঁচে যাওয়াতে তাকে ফেলে চলে আসতে পারেনি সুপ্রকাশ। ইতিমধ্যেই প্রতিবেশীরা জেনে গিয়েছে যে সিলিন্ডার বাস্ট করে আগুন লেগেছে ঘরে। সুপ্রকাশের নতুন সংসার শুরু হয় সঞ্জয় আর নিশার সঙ্গে। দিব্যজ্যোতি যে বেঁচে আছে বহু বছর নিশা এবং সঞ্জয়ের কাছে এই সত্য গোপন ছিল। মনে মনে প্রতিশোধের আগুন ছিল নিশার। এতে ঘি পড়ল যখন সে জানতে পারলো দিব্যজ্যোতি বেঁচে আছে। ঠিক এই সময় নিশার শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার টাকা এবং সংসার চালানোর টাকা সবটাই আসতে লাগলো কলকাতা থেকে। ক্রমশ খারাপ হতে থাকলো নিশার শরীর। এদিকে ছোটবেলা থেকেই পড়াশোনায় অমনোযোগী অযত্নে বেড়ে ওঠা অবাধ্য সঞ্জয় মানুষ হয়েছে যেন জন্ম অপরাধী হয়ে। তাকে এটাই শেখানো হয়েছে কিভাবে তার মায়ের ওপর অত্যাচার করে সুবোধ মজুমদার সবকিছু ভেঙে দিয়ে চলে গেছে। বাবাকে একরকম পরিবারের শত্রু মনে করেই বড় হয়েছে সঞ্জয়। কলকাতা থেকে টাকা আসে বাবার নামে, তাই প্রাণে মেরে ফেলেনি তাকে। না হলে মারধর মানসিক যন্ত্রণা সবকিছুই চলতে থাকে সুপ্রকাশের ওপর। মাকে এতটুকু সম্মান করে না সে। অসুস্থ মায়ের উপর অত্যাচার করতেও এতটুকু হাত কাঁপে না তার। ঠিক এই সময় থেকে নিশা নিজের ভুল বুঝতে পেরেছিল সম্ভবত। এদিকে বাড়ির কোনো কথা যাতে কলকাতায় না পৌঁছয় তাই সুপ্রকাশের কাছ থেকে ফোন কেড়ে নেয় সঞ্জয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে এইবার মরিয়া হয়ে সুপ্রকাশ সিদ্ধান্ত নিল যে সব কথা পুলিশকে জানিয়ে দেবে সে। পরিবারের সম্মানের কথা আর ভাববে না, এটা জানালো নিশাকে। এই প্রথম নিশা সাপোর্ট করলো সুপ্রকাশকে, কারণ সঞ্জয় দিনের দিনে ভয়ঙ্কর হয়ে উঠছিল।
সঞ্জয় ছিল ভয়ঙ্কর বদমেজাজি। ছোটবেলা থেকেই মায়ের কাছে থেকে দিনের পর দিন বাবার বড় ভাইয়ের সম্পর্কে অনেক রকম কথা শুনে এবার পুলিশের প্রসঙ্গ আসতেই ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে চলে এলো কলকাতায়। প্ল্যান করলো ছোটবেলার কিছু ছবি পাঠিয়ে ভয় দেখাবে সুবোধ মজুমদারকে। বাই পোস্টে দিব্যজ্যোতির ছোটবেলার ছবি পাঠাতে লাগলো সুবোধকে। দিব্যজ্যোতি ছোটবেলার ছবি দেখে এবার ভয় পেল সুবোধ। বুঝতে পারলো নিশাকে খুন করার চেষ্টার কথা এবং দিব্যজ্যোতির বেঁচে থাকার কথা কেউ না কেউ জেনে গেছে। ততদিনে বাবা মা দুজনেই মারা গিয়েছেন তার। সুপ্রকাশের ফোন পাওয়া যায় না এখন আর। কারোর কাছ থেকে মানসিক সাপোর্ট না পেয়ে সুবোধের ভয় চরমে পৌঁছে যায়। এই সময় টাকা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ভাইপোকে ঠান্ডা করা ছাড়া আর উপায় দেখলো না কোনো। কাউকে না জানিয়ে এবার বাড়িতে সঞ্জয়কে ডেকে পাঠালো সুবোধ মজুমদার। এটাই মস্ত বড় ভুল করেছিল সুবোধ। সুযোগ পেয়ে গেল সঞ্জয়। প্রথম দিনেই গিয়ে বাড়িতে ঢোকার এবং বেরোনোর পথ ভালো করে দেখে এলো সঞ্জয়। দ্বিতীয় দিন গেল তৈরি হয়ে। সুযোগ বুঝে সুবোধ সরকারকে বালিশ চাপা দিয়ে মেরে পেছনে বাথরুমে দরজা দিয়ে নেমে পালিয়ে গেল। যা তাকে বাড়িতে গোপনে ঢোকার সুযোগ করে দিয়েছিল সুবোধ মজুমদার নিজেই, যাতে গেট দিয়ে তাকে কেউ ঢুকতে বেরোতে না দেখে। তাই ওই সময় সিকিউরিটিকে ব্যস্ত রাখত সুবোধ মজুমদার। এক কথায় নিজের জালে নিজেই ফেসে গিয়েছিল সুবোধ মজুমদার। এদিকে সমস্ত নিউজে সুবোধ মজুমদারের মৃত্যুর খবর পেয়ে সুপ্রকাশ বুঝতে পারল এটা তার ছেলের কাজ। সাত তাড়াতাড়ি দৌড়ে চলে এলো কলকাতায় দিব্যজ্যোতিকে সবকিছু জানাবার জন্য। বাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকতে সঞ্জয় বাবাকে বাস থেকে নামতে দেখে ফলো করতে শুরু করলেন। বাড়ি ভর্তি পুলিশ লোকজন। সেই সুযোগে কিভাবে সুপ্রকাশ ঢুকেছিল এই বাড়িতে একমাত্র সেই কথাটা আমি বলতে পারবো না। তবে মনে হয় মাস্ক বা টুপি জাতীয় কোনো জিনিস দিয়ে মুখ ঢেকে। কিন্তু বাড়িতে ঢুকে ঝোপের মধ্যে লুকিয়েছিল সুযোগ বুঝে দিব্যজ্যোতিকে সব কিছু জানাবে বলে, কিন্তু ছেলের জন্য শেষ রক্ষা করতে পারেনি। ঝোপের মধ্যে ঢুকে বৃদ্ধ দুর্বল বাবাকে চাদর বা ওই টাইপের কিছু মুখে চেপে ধরে বাবাকে শেষ করে গোপনে বেরিয়ে যাওয়া কঠিন হলো না সুপ্রকাশের কাছে। কারণ এই বাড়ির সব দরজা ততদিনে তার জানা হয়ে গিয়েছে। এটিকে আমি শিয়ালদার বাস স্ট্যান্ডের প্রত্যেকটা ড্রাইভার কন্ট্রাক্টরের সাথে কথা বলে জানতে পারলাম যে সুপ্রকাশ মজুমদার এসেছেন জলপাইগুড়ি থেকে। আর একটু পরিশ্রম করতে সুপ্রকাশ মজুমদারের কম্পার্টমেন্টের আরেকজনের সাথে দেখা হয়ে গেল। তার কাছ থেকে জানতে পারলাম সুপ্রকাশের স্ত্রী অসুস্থ এবং ভর্তি আছেন হাসপাতালে। গিয়ে দেখা করলাম ওনার সঙ্গে। নিজের জীবনের পাপের প্রায়শ্চিত্ত করছেন তিনি, এমনটাই জানালো আমায়। দিব্যজ্যোতি বলল, আমাকেও ঠিক এই কথাটাই বলেছে। আমার মায়ের বক্তব্য হলো আমি যদি তোমাদের পরিবারে না আসতাম পরিবার অটুট থাকতো। সমস্ত সর্বনাশের মূল আমি তোমার বাবাকে সিঁড়ি করে বড়লোক হতে চেয়েছিলাম, যা কোনোদিন হতে পারিনি। উল্টে সর্বনাশ ডেকে এনেছি। কোর্ট অ্যান্ড কোর্ট ঠিক এই কথাগুলোই মা বলেছেন আমাকে। তাই আমার অ্যাজ সাচ কারোর উপর কোনো অভিযোগ নেই। এখন দুটো কাজ বাকি, এক সঞ্জয়কে খুঁজে বার করা আর দুই রণজিতের সঙ্গে দেখা করা। 5 বছর পর অরুণালয় আজ উৎসব। দিব্যজ্যোতি মজুমদারের বিয়ে ঝিনির সঙ্গে। রণজিৎ গুহর চাকরি আর করেনি ঝিনি। তার বাড়িতে মা আর দিদি জামাইবাবুর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক। অন্যরকম মামলায় এখন পুলিশের হেফাজতে আছে রণজিৎ গুহ। তবে প্রশ্ন একটাই, সঞ্জয় মজুমদারের কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো। সে কোথায় গিয়েছে তাহলে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।